আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বিসিএস পরীক্ষার 10তম বিসিএসের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং সংক্ষিপ্ত প্লাস বেসিক দুইটা নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা অবশ্যই কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার দেবেন। ইতিমধ্যেই আমরা যারা আপনাদের সাথে আমি আজকে নতুন, আপনাদেরকে আমি আমার পরিচয় বলি। আমি প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন। দীর্ঘদিন সাথী পাবলিকেশনের সাথে কাজ করছি গণিত বিষয়টা নিয়ে। আপনাদের যে কোনো মূল্যবান বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। চলুন আমরা আমাদের শুরুটা করি। আমাদের যে আজকের যে প্রশ্নটা আজকে আমরা আলোচনা করছি 10তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আলোচনা করব। আমরা দেখি আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কি আছে, মানে এদের কোয়ালিটিগুলো কেমন ছিল। দেখেন, প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব সহজে প্রশ্নগুলো পড়ব এবং খুব সহজে প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব। দেখেন, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করলো। অর্থাৎ আপনাদেরকে যদি সহজে বোঝায়, একটি জিনিস মানে একটি কলম বা একটি এই হোয়াইট বোর্ড, যে কোনো একটি স্মার্ট বোর্ড বলেন, যে কোনো একটি বই বলেন, মানে পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রয় করেছে এবং খুচরা বিক্রেতাও এটাকে 20% লাভে বিক্রয় করে। তাহলে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা? তার মানে নির্মাণ খরচ বলতে পাইকারি বিক্রেতা যিনি, অর্থাৎ কোম্পানির ওই জিনিসটার খরচ হবে 100 টাকা, ওই জিনিসটা খুচরা বিক্রেতা কত টাকায় বিক্রি করবে, এটা আমাদের বের করতে বলছে। খুব ইজি একটি বিষয়, একটু খেয়াল করুন। তাহলে নির্মাতার যে খরচ 100 টাকা, তাহলে 100 টাকার 20% লাভে বিক্রি করেছে পাইকারি বিক্রেতা, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় করেছে 20% লাভে 120 টাকা। ওকে, 120 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতা 120 টাকায় বিক্রি করেছে। এখন খুচরা বিক্রেতার আমাদের বের করতে বলছে যে খুচরা মূল্য কত টাকা। তাহলে ওই জিনিসটা একটা ভোক্তার কাছে পৌঁছাইতে কত টাকায় বিক্রি হবে? খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভ করবে? 20% লাভ করবে। তাহলে খুচরা বিক্রেতা যখন 20% লাভ করবে, তখন আমরা 120-এর 20% আমরা সরাসরি বসিয়ে দেবো। এই যে খেয়াল করুন, 120 টাকার 20% বসাই দিলাম, শূন্য এবং শূন্য কেটে দিলাম। তাহলে খেয়াল করুন 120, এই যে, তাহলে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি 144 টাকা। অর্থাৎ ওই দ্রব্য যতক্ষণ মানে ভোক্তার কাছে পৌঁছাবে, অর্থাৎ গ্রাহক পাবে 144 টাকা, অর্থাৎ খুচরা মূল্য হবে 144 টাকা। আমি যদি আবারও বলি, অর্থাৎ পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা উভয়ই 20% লাভ করবে, কিন্তু ওই জিনিসটা তৈরি করতে খরচ হবে 100 টাকা। তাহলে আমাদের খুচরা বিক্রেতা কত টাকায় বিক্রি করবে এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ যে টাকা রয়েছে এটাকে প্রথমে আমরা 20% লাভ বের করব, বের করার পর যে টাকাটা হবে ওইটার সাথে আমরা আবার 20% লাভে বিক্রয় মূল্য বের করব। খুব সহজ একটি বিষয়। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন হুমেরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজিয়া সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি সরাসরি দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আপনারা একটু জানাবেন। আমরা দেখেন, ইতিমধ্যেই আমি কিন্তু বলেছি আজকে আপনাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই 10তম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত আমরা সকল প্রশ্নের গণিত অংশের ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। যেমন দেখেন, এখানে একটি প্রশ্ন এসেছিল, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় ক্ষেত্রফল নির্ণয় করো। আমি কিন্তু আপনাদেরকে সমবাহু ত্রিভুজ নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছিলাম। আমি আপনাদের সুবিধার্থে আরও একবার একটু খুঁটিনাটি আলোচনা করি। দেখেন, এটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 3টি কোণের পরিমাণও সমান। তাহলে এখানে শর্তগুলো কি একটু খেয়াল করুন। বাহুর দৈর্ঘ্যগুলো সমান, অর্থাৎ আমরা যদি এটাকে এ দেই, এটাকে বি দেই, এটাকে সি দেই, আমি একদম বেসিকটা আপনাদের শেখাচ্ছি। তাহলে এখান থেকে মানে এ বি
বিসি এবং সিএ তিনটা বাহুর দৈর্ঘ্য সমান এবং এখান থেকে কোণগুলো সমান, অর্থাৎ এ কোণ, বি কোণ এবং সি কোণ সমান, অর্থাৎ তিনটা কোণের পরিমাণই হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি করে। অর্থাৎ এখানে একটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি এবং এইটা হবে 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের আর কি পাওয়া যায়? সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কারণ হচ্ছে এই কোণটা 60 ডিগ্রি এবং এটা 120 ডিগ্রি, 120 এবং 60 যোগ করলে 180 ডিগ্রি, টোটাল কোণটা আমাদের 180 ডিগ্রি তখন হয়ে যাবে। তারপর এখানে আর কি হতে পারে? সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল রয়েছে। সমবাহু ত্রিভুজের নিজস্ব ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে, যে ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক। এটাকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের প্রকাশ করি এবং সমবাহু ত্রিভুজের একটা উচ্চতা রয়েছে, যে এই উচ্চতাকে আমরা প্রকাশ করি হচ্ছে √3/2 ইন্টু বাহু, উচ্চতাকে আমরা প্রকাশ করি এবং এটা হচ্ছে একটি একক। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, এখানে যে জিনিসগুলো আমরা শিখলাম, আমি আপনাদেরকে বারবার বলি কেন আপনারা বেসিক শিখবেন, কেন আপনারা বেসিকটা শিখবেন। বেসিক শেখার কারণ হচ্ছে এটাই, আপনারা যদি বলেন শর্টকাটে শুধুমাত্র এটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়ার, বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এ এবং ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যদি এটা শুধু আপনি শিখে যান তাহলে কিন্তু আপনি এখানে মানে এটা পড়া আর না পড়া কিন্তু সমান হয়ে যায়। কিন্তু আপনি যদি এই সম্পূর্ণ বেসিকগুলো জানেন, যেটি সমবাহু ত্রিভুজ থেকে কী কী হতে পারে, কী কী হইতে পারে, এখান থেকে সব কিছু যদি আপনি জানেন এবং সব কিছু যদি সমন্বয় করে পড়েন, তাহলে কিন্তু পরবর্তীতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আপনি সেটা সমাধান করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি, আপনারা অবশ্যই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবেন। আপনি যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন তাহলে গণিতের যে কোনো সমস্যায় আপনি নিজেই সমাধান করতে পারবেন। তাহলে এই টাইপের প্রশ্ন আমাদের এখান থেকে হইতে পারে। ইতিমধ্যেই সুলতানা রাজিয়া আপনি শেয়ার ডান করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত আছেন, সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের রেসপন্স ভালো পেলে আমি অবশ্যই 10তম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন মানে গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান করবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আপনারা দেখতে পাচ্ছেন 10তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। বলছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের একটি সূত্র জানি, সেটা হচ্ছে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমান লিখি হচ্ছে n+1/2। তাহলে এখানে বলছে 1 থেকে 49 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 এভাবে আমরা যাব হচ্ছে 49 পর্যন্ত। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তাহলে n হচ্ছে এখানে সর্বশেষ পদ, তাহলে আমরা লিখতে পারি n+1/2। তাহলে এখান থেকে লিখব 50/2, তাহলে এখান থেকে হবে 25। তাহলে যখন এই টাইপের প্রশ্ন আসে, দেখেন এই প্রশ্নগুলো যদি আপনারা এই বেসিকগুলো ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন। হুমায়রা, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি ইতিমধ্যে সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই টাইপের প্রশ্নগুলো করার জন্য আপনাদের কিন্তু এইরকম টাইপের কিছু মানে ফর্মুলাগুলো জানতে হবে, যেগুলো জানলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সমাধান করতে পারবেন। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখি একটু। দেখেন, আমরা যখন শিক্ষক নিবন্ধন, আপনারা যারা আমাদের লাইভটি নিয়মিত দেখেন, আপনাদেরকে বলি এই অঙ্কটি আপনাদের কাছে অতি পরিচিত একটি অঙ্ক, কারণ এই অঙ্কটি আপনারা শিক্ষক নিবন্ধনের মানে অসংখ্যবার সমাধান করেছি আমি। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কিন্তু 10তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তাহলে গণিতের আপনি বারবার যখন প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে আলোচনা করবেন, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে সব প্রশ্নই আপনি কোনো না কোনো এক জায়গায় আপনি পড়ে এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বেসিক নিয়ে মানে বেসিক সহ আলোচনা করবেন, মানে পড়াশোনা করবেন, বেসিকটাকে আগে ক্লিয়ার করবেন। দেখেন এখানে বলা আছে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে শতকরা লাভ বা ক্ষতি বের করার জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ক্রয় মূল্য নির্ধারণ করা এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা। যদি ক্রয় মূল্য বেশি হয়
বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে, এবং যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তাহলে অবশ্যই লাভ হবে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য সবার প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। যেহেতু এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কোনোটাই উল্লেখ করা নেই, জাস্ট বলছে টাকায় 3টি করে, মানে টাকায় 3টি করে, নির্দিষ্ট টাকায় 3টি করে মানে কিনেছে, মানে ক্রয় করে, এবং টাকায় 2টি করে বিক্রয় করেছে, শুধুমাত্র এইটুকু দেয়া রয়েছে। তাহলে এই প্রশ্নকে যদি আপনারা সবথেকে সহজভাবে করতে চান, ইতিমধ্যেই আপনারা সুলতানা রাজিয়া আপনি 4-এর ক নাম্বার উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই প্রশ্নটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই প্রশ্নটা আপনাদেরকে আমি সহজভাবে যখন করাবো, যে মানে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পরিমাণটা কিভাবে নির্ধারণ করব, একটু দেখেন, একটু মনোযোগ দেন এদিকে। অঙ্কটা কিন্তু আপনারা এই টাইপের যত অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ক আপনারা এই ফর্মুলা দিয়ে সমাধান করতে পারবেন। কিভাবে? আমরা প্রথমে লিখব 1 ডিভাইডেড বাই ক্রয়কৃত দ্রব্যের সংখ্যা, মানে যেটা ক্রয় করেছে অনুপাত, আর যেটা বিক্রয় করেছে বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যা। তাহলে একটু খেয়াল করুন, ক্রয়কৃত দ্রব্য হচ্ছে এখানে 3টি, আর বিক্রয়কৃত রয়েছে হচ্ছে কয়টি? 2টি। তাহলে যখনই এরকম একটি ভগ্নাংশ থাকবে অনুপাতের ভিতরে, তখন আমরা ভগ্নাংশের অনুপাতকে সাধারণ অনুপাতে বা সরল অনুপাতে প্রকাশ করার জন্য ভগ্নাংশের হরগুলোর লসাগু দ্বারা গুণ করব। এবং আমরা সবাই জানি 3 এবং 2 এর লসাগু, এত এর লসাগুটা হচ্ছে 6, এটা আমরা সবাই জানি, এটা লসাগু হচ্ছে 6। ওকে, তাহলে এখান থেকে আমরা সরাসরি একটা 6 দ্বারা গুণ করব, এবং এখান থেকে আমরা একটা 6 দ্বারা গুণ করতে পারি। তাহলে খেয়াল করুন, এখানে হবে 2, এখানে হবে 3। এই যে মূল্যটা, এই মূল্যটাকে আমরা ধরে নিব এটাই হচ্ছে ক্রয় মূল্য, এই মূল্যটা ক্রয় মূল্য, এবং এখানে যে মানটা বের হবে এইটা হবে বিক্রয় মূল্য। তাহলে একটু খেয়াল করুন। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে এইভাবে বের করার পর এখানে যে মূল্যটা হবে এটা হচ্ছে ক্রয় মূল্য, এবং এইটা হবে বিক্রয় মূল্য। আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি, যখনই বিক্রয় মূল্য বেশি হবে তখন শতকরা লাভ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এবার শতকরা লাভ হবে, আমরা লাভের জন্য লিখি বিক্রয় মূল্য। আমি যদি একটু আপনাদেরকে সম্পূর্ণ লিখে দিই, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণ 100, এখানে হবে ক্রয় মূল্য, এই যে। তাহলে এখান থেকে আমরা সরাসরি বিক্রয় মূল্যের মানটা এখানে বসিয়ে দিব, ক্রয় মূল্যের মানটা বসিয়ে দিব, এই যে গুণ 100, আমরা এটা শতকরা বসাবো একটা, এই যে খেয়াল করুন। তাহলে কিন্তু 2 দ্বারা কেটে দিব এখানে, তাহলে এখানে হবে 50%, এই যে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু সো ইজি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু সহজেই সমাধান করতে পারবেন। আপনাদেরকে ভালো লাগলে, এই প্রক্রিয়াটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিয়ে রাখবেন। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুলতানা রাজিয়া আপনি 4-এর ক নাম্বার দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই টাইপের প্রশ্ন যদি এটা কিন্তু আপনারা আরও সহজে করতে পারবেন। কিভাবে করতে পারবেন? একটু বিষয়টা ভালোভাবে একটু মানে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, যে এই বিষয়টা আপনারা যখন এভাবে করার চেষ্টা করবেন যে এখানে ক্রয়কৃত মানে সংখ্যা এবং বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যার ব্যবধান যদি এক হয় তাহলে আমরা সরাসরি 100কে এখানে যে বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যা রয়েছে সেই দ্রব্যের সংখ্যা দ্বারা কিন্তু আমরা ভাগ করলেও কিন্তু সহজে মানটা আমরা পেয়ে যাচ্ছি। এটা আপনারা মাথায় রাখবেন। শাবনুর আক্তার আপনি সালাম দিয়েছেন, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। পিরোজপুর থেকে আপনারা যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের পিরোজপুরে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল কর্মরত অবস্থায় আছে, আর শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু আমাদের পিরোজপুরে যোগদান করেছেন। আচ্ছা, তারপর আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। এটা জ্যামিতি প্রশ্নটা আপনাদের স্কিপ করে গেলাম, ওইটা আপনারা
দেখে নেবেন। দেখেন পরবর্তীতে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে এবি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এবি এর মান নির্ণয় করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব। আমরা এবি এর মানটা নির্ণয় করব হচ্ছে, আমরা এবি এর নিজস্ব সূত্র জানি, মানে এবি এর একটি নিজস্ব সূত্র। রোমানা আপনি জি বলেছেন, কেন জি বলেছেন, কী জন্য জি বলেছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। মানে আমরা এবি এর একটি সূত্র, যে নিজস্ব একটি সূত্র রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যখন ক্লাস 7-এ পড়েছেন তখন থেকে কিন্তু এবি এর সূত্রের সাথে আপনারা সম্পৃক্ত, মানে এবি এর যে সূত্রটা। তাহলে এবি এর যে সূত্রটা রয়েছে, আমি এবি এর সূত্রটা এখানে লিখি। দেখেন এবি সমান লিখতে পারি আমরা a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু প্রত্যেকেই জানি, এটা কিন্তু আমরা মানে আমাদের এটা কমন সূত্র, অর্থাৎ আমরা চাকরি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যে সূত্রগুলো আমাদের খুবই প্রয়োজন সেই সূত্রগুলো আমরা কিন্তু শুরুতেই কিন্তু এগুলো আগে করেছি। আগে ওই পাশে ক্লিয়ার করে নাও। তাহলে এগুলো আমরা এই সূত্রটা কিন্তু আমরা শুরু থেকে আমরা পড়ে এসেছি। আমরা কিন্তু এখানে দেখেন মানগুলো যদি বসিয়ে দিই, একটা 5 রয়েছে একটা 3 রয়েছে। আমরা যদি এখানে 5টা দিয়ে দিই, এখানে 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এখানে 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাহলে কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি দেখেন 25 ডিভাইডেড বাই কত 4, এখানে কিন্তু লিখতে পারি 9 ডিভাইডেড বাই কত 4। আমরা জানি ভগ্নাংশের হরগুলো যদি একই হয়, লবগুলো যদি মাঝখানে যোগ থাকলে লবগুলো যোগ হয়, মাঝখানে বিয়োগ থাকলে লবগুলো বিয়োগ হয়। যেহেতু এখানে ভগ্নাংশের হরগুলো একই রয়েছে, সুতরাং এখানে যেহেতু এখানে বিয়োগ রয়েছে অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ, অর্থাৎ আমরা লবগুলো বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের এখানে মানটা চলে আসবে। অর্থাৎ 16কে যখন 4 দ্বারা ভাগ করব তাহলে আমরা পেয়ে যাব সরাসরি 4। তাহলে খেয়াল করুন আপনাদের উত্তর সঠিক হয়েছে। আপনাদেরকে রুনা লায়লা আপনি 6 ডি দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। জাকির হোসেন আপনিও 6 ডি দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাবনুর আপনিও দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই যদি ক্লাসটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইভটি শেয়ার করে রেখে দিবেন এবং আপনারা শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আপনারা অনেকেই শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই অঙ্কটিকে আমরা কিন্তু আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে কি অনেক সংক্ষিপ্তভাবে আপনারা চাইলে এটাকে সমাধান করতে পারেন। কিভাবে সমাধান করতে পারেন একটু খেয়াল করুন। আপনারা এটাকে কিভাবে সমাধান করতে পারেন একটু দেখেন। আপনাদেরকে একটু দেখেন, এটা আপনাদেরকে একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি কিভাবে আমরা সহজভাবে করতে পারি। যদি কখনো আমরা দেখি যে a প্লাস বি এবং a মাইনাস বি এর মান মানে বর্গমূলযুক্ত মান নেই, বর্গমূলযুক্ত মান নেই, অর্থাৎ সাধারণ মান রয়েছে। সাধারণ মান কি, যেমন এখানে 5 রয়েছে, এখানে 3 রয়েছে, একটা নির্দিষ্ট স্বাভাবিক সংখ্যা রয়েছে, তখন আমরা সরাসরি এই দুইটা সমীকরণ যে দুটো মান দেয়া রয়েছে এই দুইটা মানকে আমরা কিন্তু যোগ করতে পারি। আমি কিন্তু এটা একটু বিস্তারিত করি, আপনারা কিন্তু চাইলে আরও সহজে নির্ণয় করতে পারেন। দেখেন এটা যোগ করে দিলাম, এখানে কি হবে 2a, এখানে হবে 8, এবং আপনারা এটাও জানেন যে বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়, তাহলে এখানে হবে 4, অর্থাৎ a এর মানটা 4 পেয়েছি। এখন a এর মান যখন আমরা এই সমীকরণে বসিয়ে দিব, একটু খেয়াল করুন যে 4 প্লাস বি ইকুয়াল 5, অর্থাৎ আমরা এখান থেকে b এর মান পাবো হচ্ছে 5 মাইনাস 4, অর্থাৎ b সমান পাবো হচ্ছে আমরা 1। এখন আমরা যদি এ বি এর পজিশনে মানগুলো বসিয়ে দিই, এ এবং বি এর গুণফল, তাহলে কিন্তু আমাদের এ বি এর মানটা কিন্তু চলে আসবে। তাহলে আমরা কিন্তু চাইলে এই প্রক্রিয়ার সাহায্যেও করতে পারি, যে সংক্ষিপ্তভাবে কিন্তু করতে পারি। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সূত্রর সাহায্যে কখন করবেন এবং যোগ বিয়োগ করে কখন করবেন, মান নির্ণয় কিভাবে করবেন, সূত্রের সাহায্যে আপনারা ব্যবহার করুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বর্গমূলযুক্ত মান থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সূত্রের সাহায্যে করতে পারেন। যেমন কি টাইপের মান, আমি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করি। দেখেন দেয়া রয়েছে a প্লাস বি এর মান দেয়া রয়েছে বর্গমূল 3, এবং বলা আছে যে এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা দেয়া রয়েছে বর্গমূল 6 হইলে হইলে আমাদের নির্ণয় করতে বলছে এ বি এর মান নির্ণয় করো, এ বি এর মান নির্ণয় করো। তখন আমরা দেখেন, আপনারা দেখেন একটু চেষ্টা করেন যে প্রশ্নটা দেখেন কি টাইপের প্রশ্ন রয়েছে, একটু ভাবেন যে এই প্রশ্নগুলো যখন একটু ডিফিকাল্ট হবে, মানে একটু ডিফিকাল্ট যখন হবে
আব্দুল্লাহ মামুন, আপনি শেয়ার ডান করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, আমি একটু লাইভ ক্লাসে আছি, হ্যাঁ ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমরা ইতিমধ্যেই দেখেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন থ্রো করেছি, আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই প্রশ্নটি কিভাবে মানে সেট আপ করা হয়েছে। এখানে a প্লাস বি এর মান দেওয়া রয়েছে, কিন্তু এখানে a মাইনাস বি এর মান দেওয়া নেই। a মাইনাস বি এর মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে। একটু খেয়াল করুন কীভাবে নির্ণয় করব। এখানে দেওয়া রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বর্গমূল 6। আপনারা জানেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি জাতীয় সূত্র, মানে জাতীয় সূত্র। আপনারা যখন দীর্ঘদিন গণিতের বাইরে ছিলেন, মানে এইচএসসি পর্যন্ত অনেকে গণিত করেছেন বা এসএসসি পর্যন্ত গণিত করে দেখা যাচ্ছে আর্টস ফ্যাকাল্টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করেছেন। আপনারা কিন্তু গণিতের থেকে অনেক দীর্ঘদিন বাইরে ছিলেন। আপনাদের শুরুতেই কিন্তু যখন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, যখন আপনাদের মান নির্ণয়ের অঙ্ক করতে হয়, তখন কিন্তু আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আবার রিমাইন্ড করে দেয় যে এই সূত্রটা আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা কিন্তু জানেন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। অর্থাৎ এখানে আমরা এই বর্গমূল 6কে যদি ভেঙে দিই তাহলে বর্গমূল 3 ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে a প্লাস বি এর মানটা আমরা এখানে বর্গমূল 3 ব্যবহার করলাম, ইন্টু এখানে a মাইনাস বি সমান আমরা ব্যবহার করতে পারি বর্গমূল 3 ইন্টু বর্গমূল 2। এটাকে আলাদা করে দিলাম। এখন উভয় পাশে দেখেন আমরা কিন্তু উভয় পাশে কেটে দিলেও পারি, আবার আপনারা চাইলে যদি মনে করেন আমরা একটু আরও ভেঙে ভেঙে দেখাবো, আমি দেখাই, সমস্যা নেই। এই যে দেখেন দেখাই দিলাম, আমরা এই মানটা কেটে দিয়ে আমরা লিখতেই পারি a মাইনাস বি এর মান হচ্ছে কত বর্গমূল 2। a মাইনাস বি এর মানটা বের করেছি। এখন প্লাসের মানটা বের করলাম, মাইনাসের মানটাও বের করলাম। এখন আমাদের চাচ্ছে a b এর মান। এখন আপনারা সূত্র ব্যবহার করেন যে a b সমান লেখা যায় a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আপনারা মানগুলো বসিয়ে দেন। এখানে a প্লাস বি এর মানটা আমরা বসিয়ে দিলাম ডিভাইডেড বাই 2, আবার এখানে এইটার মান বসিয়ে দিলাম এই যে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। দেখে নিন এখানে স্কোয়ার করলে 3 বর্গমূল স্কোয়ার কেটে যাবে, কিন্তু স্কোয়ারটা কিন্তু লবেও আছে হরেও আছে, মাথায় রাখবেন। লবে স্কোয়ার করলে বর্গমূল এবং স্কোয়ার কেটে যাবে, কিন্তু হরে স্কোয়ার করলে 2 এবং 2 গুণ করলে হবে 4। এখানে 2 কেটে যাবে, এখানে হবে 4। আমি কিছুক্ষণ আগে বলেছি আপনাদের লব উভয়েরই হর যদি সেম হয়, তাহলে উভয়ের হর যখন সেম হবে তখন ভগ্নাংশের বিয়োগ থাকলে লবগুলো বিয়োগ হবে, ভগ্নাংশের যোগ থাকলে লবগুলো যোগ হবে। যেহেতু বিয়োগ রয়েছে আমরা হরটাকে লিখে নিব, 3 থেকে 2 বাদ দিলেও আমাদের উত্তর হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4। তাহলে যখন এইরকম টাইপের প্রশ্ন আসবে, একটু ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু আপনাদের জানতে হবে। যে জাকির হোসেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন যে গণিতকে বুঝিয়ে করার জন্য। গণিত কিন্তু কঠিন নয় যদি আপনি বুঝিয়ে পড়েন, এবং বেসিকগুলো ক্লিয়ার করলে কিন্তু গণিত আপনার কাছে সো ইজি মনে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। দেখেন পরবর্তী প্রশ্ন দেখেন, আপনারা যারা স্টুডেন্ট পড়ান, আপনারা অনেকেই, আমি জানি আপনারা অনেকেই স্টুডেন্ট পড়ান, আপনাদের সাথে কিন্তু এই প্রশ্নটা খুব মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। কারণ হচ্ছে ক্লাস 6-এর এই প্রশ্নটি রয়েছে, অনুপাত এবং সমানুপাত। ক্লাস 7-এও এই একই প্রশ্ন রয়েছে, অর্থাৎ 6 এবং 7-এ এই টাইপের প্রশ্ন কিন্তু অনুপাত এবং সমানুপাত যে অধ্যায়টা রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে। সুতরাং আমার পেজে যারা মানে জুনিয়র স্টুডেন্ট রয়েছে, যারা আমার শিক্ষার্থী, তোমাদেরকেও আমি বলবো, এবং আমরা যারা চাকরির প্রত্যাশী সবাইকে আমি বলবো, এই প্রশ্নটি কিন্তু আমাদের অনেকবার আসে। বিশেষ করে আপনারা যারা লিখিত টাইপের যে প্রশ্নগুলো হয়, যে মানে আপনার 14 গ্রেড 15 গ্রেড 16 গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা বারবার আসে, আপনারা খেয়াল করবেন। দেখেন এখানে প্রশ্নে বলা রয়েছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত, অর্থাৎ 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত দেওয়া রয়েছে 7:3। তাহলে কেরোসিন এবং পেট্রোলের যে অনুপাতটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে তার অনুপাতটা হবে হচ্ছে 3:7। অর্থাৎ আমাদের এখানে আরও কত লিটার পেট্রোল মিশাইতে হবে।
পেট্রোলটা মেশানোর প্রয়োজন কত লিটার, এটা আমাদের বের করতে বলছে। তাহলে যখনই আপনি এরকম কেরোসিন, পেট্রোল বা আপনার আরও স্বর্ণ, খাদ এরকম টাইপের যে সোনা মানে রূপা, তামা এই টাইপের দেখবেন অসংখ্য প্রশ্ন রয়েছে, হরেক রকমের প্রশ্ন রয়েছে একই ক্যাটাগরিতে। সেই ক্ষেত্রে যখনই আপনার অ্যাডিশনাল কোনো মান যুক্ত করতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে এখানে দেখেন 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণ দেওয়া রয়েছে। এই কেরোসিন এবং কেরোসিন এবং পেট্রোলের ভিতরে আপনাকে প্রথমে কেরোসিনের পরিমাণ এবং পেট্রোলের যে পরিমাণটা, এই দুটো পরিমাণকে আলাদা করতে হবে। এই দুটি পরিমাণকে আলাদা করা খুবই ইজি, কারণ আপনারা সবাই জানেন এটা আমরা বিভিন্ন দিন সংক্ষিপ্ত ওয়েতে করেছি। যেহেতু এখানে 60 লিটার দেওয়া রয়েছে এবং অনুপাত দেওয়া রয়েছে 7:3, সুতরাং আমরা এখানে লিখতে পারি যে কেরোসিনের পরিমাণ আপনারা ইতিমধ্যেই এই অঙ্কগুলো জানেন যে 60 লিটার গুণ কেরোসিনের অনুপাত হচ্ছে 7 এবং এই দুটো অনুপাতের যোগফল 10, কেটে দিলে হবে 6, 6 7 42 আমরা লিটার, 42 লিটার। ওকে, তাহলে তারপরে এখানে আমরা বলতে পারি পেট্রোলের, আমরা যদি এখান থেকে এবার বের করি, আসসালামু আলাইকুম, আমরা এখান থেকে যদি পেট্রোলটা বের করি, খেয়াল করুন পেট্রোলের পরিমাণ, তখন আমরা এখান থেকে 60, পেট্রোলের অনুপাতটা দেওয়া রয়েছে এখানে 3 এবং অনুপাত দুটার যোগফল খেয়াল করুন, তাহলে কিন্তু আমরা 6 গুণ 3 অর্থাৎ 3 6 18 লিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। এবার খেয়াল করুন যে আমরা কেরোসিন এবং পেট্রোলকে আলাদা করেছি। এখন বলছে ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে তাদের অনুপাত হবে, অর্থাৎ কেরোসিন এবং পেট্রোলের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে এখানে কেরোসিনের অনুপাত অলরেডি আমরা বের করেছি, আমাদের এক্সট্রা যোগ করতে বলছে। কি যোগ করতে বলছে? পেট্রোল। তাহলে পেট্রোল যেটা রয়েছে তার সাথে আমরা একটা ক যোগ করে দিব এক্সট্রা। বিষয়টা আপনারা একটু সহজে বোঝার চেষ্টা করুন, খুবই সহজে বোঝার চেষ্টা করুন। দেখেন এখানে দেয়া রয়েছে কেরোসিন এবং পেট্রোলের অনুপাতটা আমরা ইতিমধ্যেই বের করেছি। কেরোসিন এবং পেট্রোলের যে মানটা এখানে দেয়া রয়েছে এখানে, এবং আমরা কেরোসিনের পরিমাণটা বের করেছি এবং পেট্রোলের পরিমাণটা বের করেছি। পেট্রোলের সাথে আমাদের যোগ করতে বলছে ক পরিমাণ, মানে একটা অতিরিক্ত মান যোগ করতে বলছে। আমরা অতিরিক্ত মান এটা ক যোগ করেছি। যোগ করে এখন এই মানটাকে আমরা এখন দেখি সমাধান করি। এই যে 18 প্লাস ক, এই যে একটু দেখেন 3 18 54, এখানে 3 ক, আমরা এখানে 7 2 14, 4 7 28। এই যে আমরা এখান থেকে কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা কিন্তু মানটা বের করতে পারবো। 294, তাহলে হবে 0 4 240। তাহলে কিন্তু আমরা এখান থেকে কয়ের মানটা কিন্তু স্পষ্টভাবে বলতে পারি যে এখানে আমাদের যে এই যে অর্থাৎ আমাদের এখানে 80 লিটার পেট্রোল মানে যুক্ত করতে হবে। খেয়াল করুন, আমি কিন্তু আপনাদের জন্য একদম অন্বেষা শাহ আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যেই একটি বিশাল বড় একটি অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি। দেখেন আপনাদেরকে আমি আবারও বলছি যে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু চাইলে এই প্রশ্নটা আপনাদেরকে সংক্ষেপে সমাধান করাতে পারতাম, কিন্তু সংক্ষেপে না করিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত করেছি। কারণ একটাই, যে এই প্রশ্নটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি আমি আপনাদেরকে আরও একবার রিমাইন্ড করে দিই, অর্থাৎ পুরোটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। 60 লিটার কেরোসিন ও পেট্রোল বলছে, 60 লিটার কেরোসিন এবং পেট্রোল, এটা খেয়াল করবেন যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণে অনুপাত দেয়া রয়েছে। ওই মিশ্রণে আরও কত লিটার পেট্রোল মিশাইলে অনুপাত হবে 3:7। তাহলে প্রথমে আমরা কেরোসিন এবং পেট্রোলের পরিমাণটা নির্ণয় করব। যখনই একটা নির্দিষ্ট দ্রব্যের পরিমাণ দেয়া থাকবে এবং অনুপাত দেয়া থাকবে, সেখান থেকে আমাদের ওই দ্রব্যগুলোর পরিমাণ নির্ণয় করা খুবই ইজি। আমরা এখানে মোট মানটা নিয়েছি, গুণ এখানে আমরা কেরোসিনের অনুপাতটা নিয়েছি এবং অনুপাত দ্বয়ের যোগফল নিয়েছি। এখান থেকে আমরা 42 লিটার এবং এখান থেকে আমরা 18 লিটার বের করেছি। তারপরে এখানে আমাদের সত্যটা বলছে যে এখানে আমরা পেট্রোল মিশাবো, অর্থাৎ কেরোসিনের পরিমাণটা এখানে 42, পেট্রোলের পরিমাণের সাথে আমরা এখানে একটা ক পরিমাণ যুক্ত করেছি এবং এদের অনুপাতটা হচ্ছে 3:7। ওকে,
তারপর এখান থেকে আমরা সমাধান করে আমরা কয়ের মানটা নির্ণয় করেছি। আপনারা দেখেন যে আপনারা এই প্রশ্নটা কতটা সহজে কিন্তু আমি সমাধান করেছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। ভাইয়া ঠিক আছে, এসব বলেন না, এখন ক্লাস চলতেছে। ওকে, এখন আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখেন এখানে বলা আছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তাহলে আপনাদের অবশ্যই জানতে হবে, আপনারা কিন্তু মানে সেই ক্লাস 5 থেকে শিখে আসছেন, যেমন আমাদের ক্লাস 5-এর বাচ্চারা এখন শেখে যে মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কতটি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা এখন থেকে শিখে আসছে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 মানে 25টি এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা আপনাদের জানতে হবে। তাহলে এখন এখানে প্রশ্ন রয়েছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আপনাকে বের করতে হবে। এটা বের করার জন্য আপনাদের যেটা জানতে হবে, মৌলিক সংখ্যার একটা সাধারণ একটা সূত্র রয়েছে। মৌলিক সংখ্যার আমরা একটা সূত্র মনে রাখবো সবসময়, যে 4 4 2 2 3 2 2 3 2 1, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আপনাদের মোটামুটিভাবে আপনারা বলতে পারেন যে এখান থেকে আপনারা এই ধারাটা শুধু মনে রাখবেন যে 4 4 2 2 3 2 2 3 2 1, এটা আপনারা মাথায় রাখবেন যে 4 4 4 4 2 2 3 2 2 3 2 1, এটা আপনারা মনে রাখবেন। ইতিমধ্যেই আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে জাকির হোসেন আপনি উত্তর দিয়েছেন 10, আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা কিন্তু দেখেন ইতিমধ্যেই বলতেই পারি, এখান থেকে খুব সংক্ষিপ্ত সময়ে কিন্তু বলতে পারি। দেখেন এই যে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, খেয়াল করুন। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এগুলো যোগ করে দিই। তাহলে 4 4 2 10, খেয়াল করুন। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। তাহলে এটা কি, এইটা হচ্ছে কি 31 থেকে 40, এটা হচ্ছে 41 থেকে 50, এটা হচ্ছে 51 থেকে 60, এটা হচ্ছে 61 থেকে 70, এটা হচ্ছে 71 থেকে 80, এটা হচ্ছে 81 থেকে 90, এটা হচ্ছে 91 থেকে 100। এইটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখা কিন্তু আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না। অর্থাৎ যেভাবেই বলুন না কেন আপনারা কিন্তু এই ছন্দের সাহায্যে কিন্তু আপনারা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখতে পারবেন। তাহলে এই বিষয়টা আপনারা একটু খুব জোরালোভাবে দেখবেন, কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন হয়, বারবার প্রশ্ন হয়। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। একটু খেয়াল করুন, দুটি সংখ্যার গুণফল দেয়া রয়েছে এবং সংখ্যা দুটির লসাগু দেয়া রয়েছে, গসাগু নির্ণয় করতে বলছে। হ্যালো, একটু লাইভ ক্লাস আছে ভাই, ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি। আমরা দেখেন এখানে লেখা আছে দুটি সংখ্যার গুণফল দেয়া রয়েছে, সংখ্যাদ্বয়ের লসাগু দেয়া রয়েছে, আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু জানি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দ্বয়ের গুণফল হচ্ছে সংখ্যা দুটি। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা যখন গসাগু যখন আমরা নির্ণয় করব তখন কিন্তু আমরা সরাসরি এখানে যে গুণফলটা দেয়া রয়েছে 1536, এইটাকে আমরা লসাগু 96 দ্বারা কিন্তু ভাগ করে দেব। এখন ভাগটা আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা কিন্তু সমাধান করতে পারেন। সাধারণ যদি ভাগ করি তাহলে এখানে একবার দিলাম, এখানে 96, 7 6 13,
7, 10, 5 57। তাহলে এখান থেকে আমাদের 6টা যখন নিব আমরা, তখন আমরা যদি এখানে 6 বার দিই তাহলে এখানে কি হবে, 6 6 36, 36 6 6 9 54 আর 3 57। এই যে আমাদের সঠিক উত্তর কিন্তু বেরিয়ে গেছে। আপনারা চাইলে এভাবে সাধারণভাবে ভাগ করে নিয়েও কিন্তু আপনারা সঠিক উত্তর কিন্তু নির্ণয় করতে পারেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন, আমাদের এই যে ভগ্নাংশের যে গুণগুলা, দশমিকের যে গুণগুলা, এই গুণগুলো কিন্তু আপনারা চাইলে অনেক সহজভাবে করতে পারেন। কিভাবে সহজ রকমভাবে করা যায় একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। মানে সহজে কিভাবে করবেন, 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001। তাহলে এখান থেকে আমরা 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.002 আমরা এখানে মানটা তুলেছি। এখন আমরা লবেরগুলো লবে গুণ করব এবং হরেরগুলো হরে গুণ করব। খেয়াল করুন, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 এবং এখানে একটা 1, 3টা 1 গুণ করলাম। এবারে খেয়াল করুন, দশমিকের পরে টোটালে কয়টা সংখ্যা রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে এখানে আরও 5টি শূন্য দিয়ে আমরা দশমিক দিয়ে দিব এবং হরেরগুলো তাই করব। এখানে একটা 2 রয়েছে, একটা 2 রয়েছে, আরও একটা 2 রয়েছে, 3টা 2 8। এখন খেয়াল করবো এখানে একটি সংখ্যা 2টি 3টি 4টি 5টি। তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা টোটালে 5টা সংখ্যা দিয়ে একটা শূন্য বসাই দিব, দশমিক বসাই দিব। তাহলে এই যে প্রক্রিয়াটা আমরা এই প্রক্রিয়ার সাহায্যে আগে গুণ করে নিব। করে নেওয়ার পর তারপর আমরা কি করব, এটা পরের বিষয়। এই দশমিক উঠাই দিয়ে হরে একটা 1 লাগাবো, লাগিয়ে দেখবো এখানে কয়টা শূন্য, 1 2 3 4 5 6টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6। দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা শূন্য বসাই দিব। হরের দশমিক উঠাই দিয়ে লবে একটা 1 বসাই দিব। এখানে 1 2 3 4 5 5টা শূন্য দেবো, 1 2 3 4 5। এই যে এখন এই 5 শূন্য এবং এখান থেকে আমরা 5 শূন্য কেটে দিব। কেটে দিলে লবে থাকবে একটা 1, এখানে 8 গুণ 10। তাহলে আমরা লিখতে পারি 1/80। তাহলে আমরা সঠিক উত্তর হচ্ছে আমাদের 1/80। তাহলে এই প্রক্রিয়াটা দেখেন কত ইজি। আপনারা যদি একটু বেসিকটা আপনাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই বেসিকের মাধ্যমে কিন্তু আপনারা অনেক সহজে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সমাধান করতে পারবেন। খুবই ইজি একটি বিষয়, খুবই ইজি। আমি আপনাদের আবারও বলছি যে আপনারা অবশ্যই বেসিকগুলো ক্লিয়ার করবেন। বেসিকগুলো ক্লিয়ার করলে যে কোনো অঙ্ক আপনাদের কাছে সমাধান করাটা খুব ইজি হয়ে যাবে। দেখেন এখানে বলছে, তাহলে এখানে যে মানটা বলছে, এখানে বলা আছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সুদে আসলে 3 গুণ হবে। খুব সহজ একটা বিষয়। আমরা যদি প্রথমে একটু বিস্তারিত করার চেষ্টা করি, অথবা আমরা এটি সংক্ষিপ্ত একটা রুলসে জানি, এটা সেই সংক্ষিপ্ত রুলসের সাহায্যে আমরা এটাকে করতে পারি। কিভাবে করব তার আগে আমরা এটাকে একটু বিস্তারিত একটু আলোচনা করে আসি। সুদে আসলে 3 গুণ, তাহলে এখানে আমরা যদি এখানে আসলটা ধরে নিই, আসলটাকে যদি আমরা ধরে নিই 100 টাকায় ধরে নিলাম, আসলটা ধরে নিলাম। তো মুনাফা আসল 3 গুণ 100। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 300 টাকা। তাহলে এখান থেকে আমাদের মুনাফাটা নির্ণয় করতে হবে। অর্থাৎ যখন আমরা মুনাফা নির্ণয় করব তখন মুনাফা আসল থেকে আসলটা বাদ দেব, দিলে আমরা এখানে মুনাফাটা পেয়ে যাব। এবং আমরা জানি মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করি এবং আসলকে পি দ্বারা প্রকাশ করি। এবং এখানে যে সময়টা দেয়া রয়েছে এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, এখন আমাদের নির্ণয় করতে বলছে মুনাফার হার। ওকে, তাহলে আমরা জানি পি আর এন সমান আই। তাহলে এখান থেকে আমরা মুনাফার হারটাকে নির্ণয় করব I/PN। অর্থাৎ এখানে আমরা 200, এখানে পি এর মানটা কত বসিয়ে দিব, এনটা আমরা বসিয়ে দিব। এই যে, তাহলে এখান থেকে 0 এবং 0 কেটে দিব। তাহলে এখান থেকে আমরা সরাসরি 100। তাহলে এখানে আমরা 2 গুণ 100, নিচে একটা 8। কেন 100 দ্বারা গুণ করলাম? মুনাফার হার, এই জন্য। 4 দ্বারা যখন কেটে দেবো এখানে 25, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 25%। তাহলে আমরা
কিন্তু প্রশ্নটি পেয়ে গেছি আমরা কত সহজেভাবে। দেখেন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি, আমি কিন্তু প্রথমে বিস্তারিত দেখিয়েছি, এখন কিন্তু আপনাদেরকে এটা সংক্ষিপ্ত হয়ে দেখাবো। আপনার 30 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন, 30 সেকেন্ডও লাগবে না, সর্বোচ্চ 10 সেকেন্ড। দেখেন এই 10 সেকেন্ডে কীভাবে এটাকে আমরা ক্লিয়ার করতে পারি। যখনই কোনো অঙ্কের মুনাফার হার নির্ণয় করতে বলবে এবং মুনাফা আসলে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ যাই থাক না কেন, তখনই আমরা সরাসরি লিখব মুনাফার হার তখন আমরা নির্ণয় করব সরাসরি। এখানে যত গুণ রয়েছে, যত গুণ বিয়োগ 1 গুণ 100 ভাগ সময়। দেখেন কাজ শেষ। যত গুণ বিয়োগ 1 গুণ 100 সময়। ওকে, তাহলে 2 গুণ 100, এই যে কেটে দেন, এখানে 4 দ্বারা কেটে দেন 25, এই যে 25%। তাহলে এই যে প্রক্রিয়াটা আপনারা কিন্তু যদি বেসিক জানেন তাহলে কিন্তু এটা এমনিতেই জানবেন। তাহলে এই জন্য আপনাদের অবশ্যই বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা কিন্তু বেসিক ক্লিয়ার করবেন। বেসিকটা ক্লিয়ার করলে কিন্তু আপনারা এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু আমাদের আলোচনার শেষ প্রান্তে। আমি আপনাদের জন্য আর একটি মাত্র প্রশ্ন সমাধান করব। একটি মাত্র প্রশ্ন সমাধান করে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাল্লাহ। আগামী দিন আমাদের আলোচনা আবার শুরু হবে ইনশাল্লাহ 11তম BCS এর প্রিলির প্রশ্নগুলো নিয়ে। দেখেন এই প্রশ্নটা আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন ক্লাস করেছেন, এই টাইপের প্রশ্ন কিন্তু এর আগেও আমি সমাধান করিয়েছি। শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে প্রাইমারি সব জায়গায় কিন্তু এই প্রশ্ন আমরা পেয়েছি যে চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, একটি পরিবারের চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারের চিনি খাওয়ার শতকরা কত কমিয়েছে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে এই টাইপের প্রশ্ন যখন আমরা পেয়ে যাই তখন সেই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব, এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব সংক্ষিপ্তভাবে সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে পারি, যে এখানে যে শতকরার পরিমাণটা দেয়া রয়েছে, এই শতকরার পরিমাণের সাথে আমরা একটা 100কে গুণ করে দিই, দিয়ে এখানে একটা 100 প্লাস 25, অর্থাৎ যদি এখানে বৃদ্ধি পায় তাহলে আমরা এই শতকরার পরিমাণটাকে যোগ করি, আর যদি এখানে হ্রাস পায় তাহলে এখানে আমরা শতকরার পরিমাণকে আমরা মাইনাস করি। তাহলে এখান থেকে খেয়াল করুন, 25 গুণ 100, এখানে 125, 5 দ্বারা কেটে দেব, 25 দ্বারা কেটে দেব, 25 দ্বারা কেটে দিলে এখানে হবে 20, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 20%। এই যে, তাহলে একটু খেয়াল করুন যে এই প্রশ্নটা কিন্তু অসংখ্যবার পরীক্ষায় এসেছে। এই প্রশ্ন এতবার পরীক্ষায় এসেছে যে এটা আসলে বলার মতো না। এটা আসলে আপনারা যতবার দেখবেন ততবারই এই প্রশ্ন সেমভাবে দেখবেন। বহুত গাইড বই আপনারা দেখতে পাবেন এই শতকরার ফরম্যাটটা এরকম করেই রয়েছে, এবং এটাকে চাইলে আপনারা বিস্তারিত বেসিকের সাহায্য করতে পারেন, সম্পূর্ণ এটা ঐকিক নিয়মের সাহায্য করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে আমরা আবারও বলি, চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে হরে 100 সাথে এই পরিমাণটাকে যোগ করে দিব, যদি এখানে হ্রাস পায় তাহলে এখানে হরে 100 সাথে এই মানটাকে বিয়োগ করে দিব, এবং লবে এবং এই যে শতকরা যে পরিমাণটা, এই মানটা লবে 100 সাথে আমরা গুণ করব। তাহলে লবে 100 সাথে গুণ করব, হরে 100 সাথে যোগ বা বিয়োগ করব। তাহলে এটাকে আমরা মনে রাখবো কিভাবে? এটা আমরা মনে রাখবো হচ্ছে শতকরার পরিমাণ গুণ 100 প্লাস মাইনাস শতকরার পরিমাণ প্লাস বৃদ্ধি পেলে আর মাইনাস হ্রাস পেলে। ওকে, আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন একটি আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।